ডিপ স্টেটের একটা ইনফ্লুয়েন্স বাংলাদেশে সেনাবাহিনীর ভিতরেও ছিল। সেনাবাহিনীতে একটা ডিপ স্টেট, যেহেতু সেনাবাহিনী বাংলাদেশে মানে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস বা পুলিশ বা অন্যান্য জুডিশিয়ারি সবার চাইতে ওইখানে তারা অপেক্ষাকৃত একটা ইনস্টিটিউশনালাইজড অর্গানাইজেশন এবং শক্তিশালী অর্গানাইজেশন। কারণ দেখেন, আপনি 5 তারিখের পরে কোনো ইভেন স্কুলের হেডমাস্টার পর্যন্ত বদল হয়ে গেছে, কিন্তু 3 বাহিনী প্রধান কিন্তু রয়ে গেছে। বিজিবির যে ডিজি, যার এই আন্দোলন দমন করার জন্য যার আগ্রহ ছিল সবচেয়ে বেশি এবং সবচেয়ে বেশি যে তৎপর ছিল, সেও থেকে গেছে। অর্থাৎ এখানে রিটায়ার্ড এবং সার্ভিং গ্রুপের ভিতরে ডিপ স্টেট কাজ করে। তাদের একটা মিনি ডিপ স্টেট আছে, যেটা সবসময় সরকারের পক্ষে কাজ করে তা নয়, সরকারের বিপক্ষে ও কাজ করে এবং তারা মূল ডিপ স্টেটের সাথে মিলেমিশে কাজ করে। তো এখানে আমরা দেখেছি যে ডিপ স্টেটের যে অংশটা, সেনাবাহিনী এরা আসলে ভিতরে ভিতরে সরকারের বিপক্ষে এবং স্যাবোটাজ করেছে বলা যায়, অনেকটা ইনঅ্যাক্টিভ হয়ে গিয়েছে। 4 তারিখে দুপুরের দিকে একটা মিটিং ছিল, এই মিটিংটা 4 তারিখে ডিসিশন হয়েছে তা না, 4-5 দিন আগে ন্যাশনাল সিকিউরিটি সেল একটা আছে, সেই ন্যাশনাল সিকিউরিটি সেলের মিটিং মাঝে মাঝে হয় অ্যাজ এন্ড হোয়েন নেসেসারি। তো অ্যাকর্ডিংলি এই ধরনের ক্রাইসিস তৈরি হলে তখন এই মিটিংটা হয়। তো 5-7 দিন আগে থেকেই চিঠি দিয়ে এই মিটিংটা ডাকা হয়েছিল এবং ওই দিন একটু দেরিতে শুরু হয় বলে এটা আনুমানিক 12টা 12:30 শুরু হয়। এখানে 3 বাহিনী প্রধান, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা মানে লেফটেন্যান্ট জেনারেল অর্থাৎ পিএসও, এফডি, কিউএমজি এবং সিজিএস, তারাও এখানে উপস্থিত থাকেন। পাশাপাশি কয়েকটা মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিব এবং গোয়েন্দা সংস্থাগুলোর প্রধান, পুলিশ প্রধান, তারপরে র্যাবের ডিজি, বিজিবি, আনসার ডিজি, তারাও এখানে উপস্থিত ছিলেন। তো এই মিটিং এ কিন্তু মানে সমন্বিত ভাবেই কাজ করার সিদ্ধান্ত হয়, কিন্তু রাতের বেলায় হঠাৎ করে একটা মানে আনশিডিউলড এমার্জেন্সি মিটিং কল করা হয়। যদিও আমি সেই মিটিংটাতে ইনভাইটেড ছিলাম না, শুধুমাত্র ইউনিফর্মধারী যারা ছিলেন তারা গেছেন, বাট আমি মানে আমি এবং ডিজিএফআই আমরা গণভবনে উপস্থিত ছিলাম। এটি রাতে শুরু হয়, 10:30টার পর শুরু হয়, 10:30টায় শিডিউল, 4 তারিখ রাতে, এবং এই মিটিংটা প্রায় 11:30টা পর্যন্ত চলে। তো ওই মিটিং এ 3 বাহিনী প্রধান এবং ওই 3 বাহিনীর প্রধানের সাথেই তাদের যারা খুব ক্লোজলি কাজ করেন, অর্থাৎ সেকেন্ড ম্যান, থার্ড ম্যান, তারাও ছিলেন। পাশাপাশি পুলিশ, আইজিপি, বিজিবি, আনসার এবং র্যাবের ডিজি, তারাও ছিলেন। তো এই মিটিং এর বিষয়বস্তু সম্পর্কে যেহেতু আমরা মিটিং এ ছিলাম না, জানি না, কিন্তু পরে বের হওয়ার পরে সিদ্ধান্ত হয় যে মানে জানতে পারি যে এই সিদ্ধান্ত হয়েছে যে যেহেতু কারফিউ বলবৎ আছে, সকাল থেকে ঢাকায় বহিরাগতদের ঢুকতে দেওয়া হবে না, এরকম একটা সিদ্ধান্ত। তো সেটাই আবার পরবর্তীতে এইটা সমন্বয়টা কিভাবে হবে, অর্থাৎ ঢাকার এন্ট্রি পয়েন্ট গুলোতে কারা কারা থাকবেন, সেটি অর্থাৎ কোন এন্ট্রি পয়েন্টে কারা নিয়ন্ত্রণ করবেন, সেটির জন্য বলা হয় যে ঠিক আছে, নিজেদের ভিতর একটা সমন্বয় করার জন্য একটা ছোটখাটো মিটিং এর। তো অ্যাকর্ডিংলি ওই রাতে ওখান থেকে ক্যান্টনমেন্টে যাওয়া হয়। ওই মিটিং, ওখানে আমিও ছিলাম, সেনাবাহিনী 3 বাহিনী প্রধান, অর্থাৎ ওই মিটিং এ যারা ছিলেন তারা সহ। কিন্তু ওখানে যদিও সাবেক ইন্সপেক্টর জেনারেল তার যে রাজবন্দির জবানবন্দি দিয়েছেন, এখানে কিছু মিথ্যা কথা আছে, যেমন ওখানে বলেছেন রাজনৈতিক নেতাদের কথা, তারপর শ্রদ্ধেয় শেখ রেহানার কথা বলেছেন, তারা কেউ মিটিং এ ছিলেন না। ওই মিটিং এ ওখানে বাহিরে অর্থাৎ গণভবনেই লবিতে আমি, ডিজিএফআই আমরা বসাচ্ছিলাম এবং ওখানে শ্রদ্ধেয় শেখ রেহানা বাইরে ছিলেন, এবং ওখানে জেনারেল তারেক সিদ্দিকী সিকিউরিটি অ্যাডভাইজার ছাড়া ওখানে স্বরাষ্ট্রমন্ত্রী বা আইনমন্ত্রী কেউ কিন্তু ওই মিটিং এ ছিলেন না।
ফলে উনি এখানে এক ধরনের, আমি জানি না উনি চাপে পড়ে হয়তো লিখে দেওয়া বক্তব্য উনি বলেছেন। এটা তো মানে পরবর্তীতে বোঝাই যাচ্ছে যে পুরো এই প্রক্রিয়াটাই আসলে ভুল ছিল। আমরা সেটা নিয়ে কথা বলবো পরে, আমি আগে ঘটনাটা শুনি। জি, তখন আমরা ক্যান্টনমেন্টে গেলাম, মানে সিকিউরিটি অ্যাডভাইজার ব্যতীত অন্য যারা এই সরকারি কর্মচারী যারা আছে, অর্থাৎ 3 বাহিনী প্রধান থেকে শুরু করে মিটিং এ যারা উপস্থিত ছিল, পাশাপাশি আমি এবং ডিজিএফআই, এবং আমরা পরবর্তীতে ডিএমপি কমিশনারকেও কল করে নিলাম এবং পুলিশ হেডকোয়ার্টার্স এর আরো একজন কর্মকর্তাকে কল করে নিলাম। ওইখানে ক্যান্টনমেন্টে সেনাপ্রধান উনি নিজের হাতে লিখলেন যে কোন পয়েন্টে কারা থাকবেন, পাহারা দেবেন, অর্থাৎ এই গার্ডিং করবেন বহিরাগত ঠেকানোর ক্ষেত্রে। সেই ক্ষেত্রে উত্তরার দায়িত্ব দেয়া হলো র্যাবকে, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে, যাত্রাবাড়ির দায়িত্ব দেয়া হলো সেনাবাহিনীকে, তারাই নিলেন। এবং এইভাবে বিভিন্ন এলাকা ভাগ হলো, যে যেমন বঙ্গভবন, সেক্রেটারিয়েট, বাংলাদেশ ব্যাংক, তারপরে 32 নম্বর গণভবন, পার্লামেন্ট ভবন, প্রাইম মিনিস্টার্স অফিস, এগুলোর দায়িত্ব সেনাবাহিনী নিলেন যে তারা এগুলো গার্ডিং করবেন। এবং সকাল থেকেই, এবং শাহবাগেও সেনাবাহিনী মোতায়েন থাকবে, তারা নিয়ে বেশিরভাগ দায়িত্ব তারা নিলেন। এবং পরবর্তীতে ওখানে একটা ভিডিও কনফারেন্সে সকল জিওসি এরিয়া কমান্ডাররা যুক্ত ছিলেন, ওখানেও আমাদের উপস্থিতিতে সেনাপ্রধান নির্দেশনাগুলো দিলেন। এগুলো কিন্তু 4 তারিখ রাত, তখন 12টার বেশি বাজে, প্রায় 12:30 বাজে তখনকার ঘটনা। কিন্তু এই যে পরের দিন সকালে যে ওনারা ছেড়ে দিবেন এইভাবে, এইটা তো আসলে বোঝা যায়নি। কারণ এটা যদি বোঝা যেত তাহলে অন্তত ওই জায়গাগুলো পুলিশ থাকতো, পুলিশ থেকে এই চেকপোস্ট বসিয়ে। চেকপোস্টে আমি একটা ঘটনার কথা জানি, বনানীতে পুলিশ চেকপোস্ট থেকে যিনি দায়িত্বে ছিলেন তাকে সেখান থেকে সরিয়ে দেয় ডিজিএফআই নির্দেশনা দিয়ে। হ্যাঁ, এইভাবে বিভিন্ন জায়গায়। এবং উত্তরাতে যেখানে র্যাব দায়িত্বে ছিল, এবং ওখানে র্যাবের সাথে সেনাবাহিনীরও কিছু লোক উপস্থিত ছিল, একজন মেজর সহ। তো ওখানেও যখন ছেড়ে দিল, তখন আমরা যখন উত্তরার ডিসি এবং ওখানে আরেকজন অফিসারকে ওখানে মোতায়েন করা হয়েছিল ডিসি পদমর্যাদার, তাদেরকে জিজ্ঞাসা করা হয় যে ওখানে কেন তোমরা ছেড়ে দিলে, তখন বলে যে মেজর সাহেব আমাদেরকে বলেছে। তো এটি তো তো যেহেতু 12:30 পর্যন্ত এইরকম কথা হলো, ফলে পুলিশ সেনাবাহিনীর উপরে আস্থা রেখেছে, একইভাবে আস্থা রেখেছিল সরকার। কিন্তু পরের দিন তো আমরা দেখলাম যে তারা ছেড়ে দিল, প্রথমে ওখানে, পরবর্তীতে শাহবাগে তারা ফ্রি করে দিল এবং যাত্রাবাড়ি তারা ফ্রি করে দিল। তো ফলে বাদ বাকি জায়গা তো পুলিশ অল্প কিছু জায়গার দায়িত্বে ছিল, তো সেগুলো তারা রক্ষা করতে সক্ষম হয় নাই। তো তারপরে 5 তারিখের বিষয়টা তো এরপর যা আছে সেটা তো প্রকাশ্যেই হয়েছে। মানে তো আপনারা মানে এসবি আসলে সরকার পতনের পরিকল্পনার ইঙ্গিত আগে থেকেই পেয়ে গেল, তাহলে 5ই আগস্ট রাষ্ট্র এত দ্রুত ভেঙে পড়লো কি করে? এটি আসলে বলতে হবে যে এইটি ডিপ স্টেটের একটা ইনফ্লুয়েন্স বাংলাদেশে সেনাবাহিনীর ভিতরেও ছিল। সেনাবাহিনীতে একটা ডিপ স্টেট, যেহেতু সেনাবাহিনী বাংলাদেশে মানে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস বা পুলিশ বা অন্যান্য জুডিশিয়ারি সবার চাইতে ওইখানে তারা অপেক্ষা কিন্তু একটা ইনস্টিটিউশনালাইজড অর্গানাইজেশন এবং শক্তিশালী অর্গানাইজেশন। কারণ দেখেন আপনি 5 তারিখের পরে কোনো ইভেন স্কুলের হেডমাস্টার পর্যন্ত বদল হয়ে গেছে, কিন্তু 3 বাহিনী প্রধান কিন্তু রয়ে গেছে। বিজিবির যে ডিজি, যার এই আন্দোলন দমন করার জন্য যার আগ্রহ ছিল সবচেয়ে বেশি এবং সবচেয়ে বেশি যে তৎপর ছিল, সেও থেকে গেছে। অর্থাৎ এখানে রিটায়ার্ড এবং সার্ভিং গ্রুপের ভিতরে ডিপ স্টেট কাজ করে। তাদের একটা মিনি ডিপ স্টেট আছে, যেটা সবসময় সরকারের পক্ষে কাজ করে তা নয়, সরকারের বিপক্ষে ও কাজ করে, এবং তারা মূল ডিপ স্টেটের সাথে মিলেমিশে কাজ করে। তো এখানে আমরা দেখেছি যে সেনাবাহিনীর একটা অংশ আসলে বলা যায় যে এই মানে এই সরকারের যে
একটা পরিকল্পনা ছিল যে কিভাবে এই আন্দোলনটা থামিয়ে দেওয়া যাবে, সেইটার পিছনে ছুরিকাঘাত করেছে। যেমন আপনি যদি লক্ষ্য করেছেন কিনা আমি জানি না, হারুন ইজহার চিটগাংয়ের, সে কিন্তু প্রকাশ্যেই বলেছে যে তাকে ফোন করেছিল একজন কর্নেল, মেজর বা লেফটেন্যান্ট কর্নেল বা কর্নেল র্যাঙ্কের, যে কোনোভাবে আন্দোলন থামাবেন না। তো এখানে কিছু রিটায়ার্ড এবং সার্ভিং কিছু লোক ছিল, সেটা আমরা বুঝতে পারছি। এইটা যে কারণে এই আন্দোলন যে আপনাদের মধ্যে, এসবির মধ্যে, ডিবির মধ্যে, ডিজিএফআই এর মধ্যে সমন্বয়, এনএসআই এর মধ্যে সমন্বয় কেমন ছিল? নাকি মানে রাজনৈতিক সরকার সেটি শোনেনি, আপনাদের বিশ্বাস করেনি, নাকি সেনাবাহিনী, পুলিশ এবং গোয়েন্দা কাঠামোর কোনো অংশ শেষ মুহূর্তে সরকারের নির্দেশ মানতে অস্বীকৃতি জানিয়েছিল? কোনটা? এটি তিন গোয়েন্দা সংস্থার ভিতরে মোটামুটি সমন্বয় ছিল, এবং গোয়েন্দা সংস্থার সাথে পুলিশের, ইউনিফর্ম পুলিশ যারা ছিল, বিজিবি, র্যাব, তাদেরও সমন্বয় ছিল। কিন্তু সমস্যা হচ্ছে, যেহেতু সেনা মোতায়েন ছিল, এই সেনা বাহিনীর যে ডিপ স্টেটের যে অংশটা, এরা আসলে ভিতরে ভিতরে সরকারের বিপক্ষে এবং স্যাবোটাজ করেছে বলা যায়। কারণ এখানে যদি রাজনৈতিক শক্তিকে মোকাবেলা করার জন্য বা এই আন্দোলনে, মানে আওয়ামী লীগ তো একটা বড় দল, কোনো সন্দেহ নাই। এত নির্যাতন নিপীড়নের পরেও এখন মানুষের মুখে মুখে, কিন্তু বাংলাদেশের মানুষের মুখে মুখে আওয়ামী লীগের নাম, যদিও ক্ষমতাসীনরা সাধারণ মানুষের কথা কখনোই শুনে না বা শুনতে পায় না, কারণ কান অনেকটা তারা বধির থাকেন, যে দেওয়ালের ভাষা বুঝতে পারেন না। কিন্তু ফলে এই যে রাজনৈতিক শক্তিটাকে আসলে কাজে লাগানো হয়নি আমি মনে করি। যেমন 5 তারিখে ধরেন, যে 5 তারিখ মানে ইভেন 3-4 তারিখের দিকে যদি আওয়ামী লীগ একটা বড় জমায়েত করতো, তারা তো 5-10 লাখ লোক জমা করার ক্ষমতা রাখতো, তাহলে কিন্তু এইটা তারা একটা জায়গায় অবস্থান করলেও সেটাও কিন্তু এই আন্দোলন কে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে এটা একটা ভূমিকা পালন করতো, কারণ ওদের উপরে সাইকোলজিক্যাল ইফেক্ট তৈরি হইতো, এবং রাজনৈতিক শক্তিগুলো তখন অন্য, মানে সরকার বিরোধী শক্তিগুলো ভয় পেয়ে যেত। হ্যাঁ, আমরা রাজনৈতিক কোন ধরনের মুভমেন্ট তখন দেখিনি। তো এইটা আসলে, এইটা আমি যতদূর দেখেছি, এটা আসলে মানে সমাবেশ ডেকেও, জমায়েত ডেকেও এটা পরবর্তীতে স্থগিত করা হয়। এটা ওই যে আসলে সেনাবাহিনীর পক্ষ থেকেই বলা হয় যে, যেহেতু কারফিউ হবে, কারফিউর ভিতরে এদেরকে আসতে দেওয়া যাবে, কারফিউ তাইলে ইম্পোজ করা সম্ভব হবে না। পরিস্থিতি আসলে ভিন্ন দিকে যেতে থাকে, এবং এই আন্দোলনের সাথে ক্রমাগত রাজনৈতিক, সরকার বিরোধী যে রাজনৈতিক শক্তিগুলো, সেগুলো যুক্ত হতে থাকে, এবং যুক্ত হতে হতে কিছু বিদেশি শক্তি তারাও এটার সাথে যোগ দেয়। যারা নাম দিয়েছিলেন সেই বিদেশি শক্তি, হ্যাঁ আমরা নাম দিয়েছি, এবং এই বিদেশি শক্তি যে কার্যকর, এইরকম একটা রিপোর্ট আমি, এরকম একটা নয়, 2টি রিপোর্ট, যে এই যে অর্থাৎ 24 অগাস্ট মাসের 8 তারিখে যে সরকার গঠিত হলো, যে বলা যায় যে এখন দেশের মানুষই বলছে যে একটা কলঙ্কিত সরকার, যেটা ইন্টারিম গভর্নমেন্ট, সেই সরকারের একটা রূপরেখা, সেটা 2023 সালের মার্চ মাসে একটা রিপোর্টে, যে আবারও আপনাকে এই প্রশ্নটি করি, আপনি আবারও বলেন। 2023 সালের মার্চ মাসে আপনি এরকম একটি রিপোর্ট দিয়েছিলেন, যেখানে 2024 সালে এরকম একটি সরকার গঠিত হতে পারে, তার একটি রূপরেখা আপনি দিয়েছিলেন। কারা কারা থাকতে পারে তাও কি দিয়েছিলেন? হ্যাঁ, এবং যাদের নাম ওখানে উল্লেখ ছিল, তারা অনেকেই উপদেষ্টা হয়েছে, কেউ কেউ বিভিন্ন কমিশনের চেয়ারম্যান হয়েছে, চেয়ারপারসন বা চেয়ারম্যান হয়েছে, বা সদস্য হয়েছে, এবং বাকিরা না হলেও, যেমন 2-1টা পত্রিকার সম্পাদকেরও নাম ছিল পরবর্তীতে, যদিও তারা শেষ পর্যন্ত রক্ষা পায়নি, তারাও এই কলঙ্কিত সরকারের মানে এই করাপ্টিং এজেন্টদের মানে হামলা শিকার হয়েছে, তাদের নামও ওখানে ছিল।
এবং মে মাসে যখন অর্থাৎ 23 সালের মে মাসে যখন এই যে স্যাংশন, ভিসা স্যাংশন আসার এক দুদিন, র্যাবের উপরে ভিসা স্যাংশন এলো যে, না র্যাবের উপরে নয়, র্যাবের উপরে এসছে সেটা আরো আগে, 22 সালে, হ্যাঁ সরি 22 সালে। এটা 23 সালে যখন ওই যে ভিসা স্যাংশন হলো, বিভিন্ন জনের নামে ভিসা স্যাংশন দেবে যারা এইরকম একটা মে মাসের শেষ দিকে ইউএস গভর্নমেন্ট ইস্যু করে বা ইউএস এম্বাসি ঢাকা ইস্যু করে। তো সেইটা 2-1 দিন আগে আমি আরেকটা রিপোর্ট দিই যে একটা কিছু আসছে, যেটা এই তো এই বিষয়টা আমরা অবহিত ছিলাম এবং কোন কোন দেশ এটার সাথে অংশগ্রহণ করতে পারে। তো তো এই রিপোর্টটা যে কোনো ভাবেই মনে হয় আমার কোনো ডিভাইসের থেকে গিয়েছিল। তো এই রিপোর্টটা আমি পরে মিলিয়ে দেখলাম, যেহেতু 23 সালের ঘটনা, যে মানে এটা 24 সালের সেপ্টেম্বর অক্টোবর মাসের দিকে আমি রিপোর্টটা রিট্রিভ করতে পারি। তো রিপোর্টের কপিটা যেহেতু ড্রাফট কপিটা, তো সেখানে দেখলাম যে বলা যায় যে কম বেশি 90% মিলে গেছে। সত্যতা। সরকারের রেসপন্স কি ছিল আপনার সেই রিপোর্টের পরে? এই রিপোর্ট আসলে এখন যেহেতু আর আমি সরকারি চাকরিতে নাই, এখন তো বলাই যায় এই রিপোর্টটি আমি প্রথম যে রিপোর্টের কথা বললাম মার্চ মাসে, সেটি আমি মাননীয় প্রধানমন্ত্রীর হাতে দিয়েছিলাম সরাসরি হস্তান্তর করার পর, উনি ওটা পড়েছিলেন। তো এখানে ইন্টারেস্টিং বিষয় যেটা শেয়ার করা যায় সেটি হলো আমার ওখানে রিপোর্টে উল্লেখ ছিল যে ডক্টর ইউনূস বয়সজনিত কারণে সেই যে তখন একটা আমার বক্তব্য ছিল জাতীয় সরকার, কিন্তু হয়েছে ইন্টারিম সরকার, বাদ বাকি সব মিলে গেছে। তো সে হয়তো বয়সজনিত কারণে সরাসরি নিজে থাকবে না, তার প্রতিনিধি হিসাবে 2-3 জনের নাম ছিল যে এদের কাউকে সে এই জাতীয় সরকারের প্রধান করতে পারে, ডিপলিটিসাইজেশন যেটা আর কি। তো সেইটা মাননীয় প্রধানমন্ত্রী পুরো রিপোর্টটা বোধহয় 7-8 পৃষ্ঠার একটা রিপোর্ট, এটা একটা গবেষণাপত্রের মতো বলতে পারেন। তো উনি পুরোটা পড়লেন, পড়ে ওই জায়গায় এসে উনি আমাকে বললেন যে তুমি জানো না ইউনূসের মতো লোভী লোক, ক্ষমতা লোভী, ও নিজেই হবে, দেখবা ও নিজেই হতে চাইবে। তো আমি তখন আমার একটু খটকা লেগেছিল, কারণ আমি ডক্টর ইউনূসকে কখনো সামনাসামনি দেখি নাই, তার সাথে কখনো আমার কথা হয় নাই, তার কোনো সভা সেমিনারে আমার যাওয়ার সুযোগ হয় নাই, আমি দূর থেকে দেখেছি মানে, কিন্তু আমি আসলে তাকে ওই সময়ও চিনতে পারি নাই। তো মাননীয় প্রধানমন্ত্রী ওই সময় আমাকে বলেছিলেন যে তুমি চিনো না ওরে, ওর মতো লোভী লোক, ও মরার আগের দিন পর্যন্ত ক্ষমতার লোভ ছাড়বে না, এবং ওই এটা মূল হবে দেখবা যদি এরকম একটা কিছু হয়। তো সেই কথাটা আমার পরবর্তীতে আমার বারবার আমার মনে হয়েছে যে আসলে একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনাই ডক্টর ইউনূসকে চিনতে পেরেছিলেন যে এরকম একটা প্যাথোলজিক্যাল লায়ার। কিন্তু মনিরুল ইসলাম, উনি জানতে পারলেন, আপনারা রিপোর্ট দিলেন, কি ব্যবস্থা নিল সরকারের পক্ষ থেকে? কি ব্যবস্থা নেওয়া হয়েছিল সরকারের পক্ষ থেকে? তখন এটি উনি পুরোপুরি রিপোর্টটা এন্ডোর্স করেছিলেন এবং অ্যাকনলেজও করছিলেন বেশিরভাগ পয়েন্টস এর সাথে। তো এটি ছিল যে এটা আমাদের ছিল যে এটা প্রেডিকশন ছিল যে ইয়ার শেষ দিকে, অর্থাৎ ইলেকশনটাই হতে দেবে না 24-এর, এই ইলেকশনের আগে বা পরে এটা হবে। তো ইলেকশনটা তো আসলে হয়ে গেল শেষ পর্যন্ত, এবং ইলেকশনের আগে এই ধরনের একটা প্রচেষ্টা হয়েছিল, মানে আমরা পরবর্তীতে যেটা বিলিয়ে দেখেছি সেটা হলো 28 অক্টোবর 2023 যে বিএনপি জামাতের সমাবেশ। তো ওইটাকে টার্গেট করে, তো ওইটা তো আসলে যেহেতু এটা কন্ট্রোল করা সম্ভব হয়, তো কন্ট্রোল করে ফেলার কারণে তখন আসলে ওই শকটা, ওই ব্লুপ্রিন্টটা বাস্তবায়ন হয় নাই। কিন্তু একটা সমস্যা হয়েছে, ইলেকশন পর্যন্ত সরকার এবং মানে সরকারি দল, সরকার এবং মানে গভর্নমেন্ট মেশিনারি যারা ছিল, গোয়েন্দা সংস্থা সহ সবাই কিন্তু ইলেকশনটা হয়ে গেল নতুন সরকার হয়ে যাওয়ার কারণে
তখন কিছুটা কমপ্লেসেন্ট হয়ে গিয়েছিল, গা ছেড়ে দিয়েছিল বলতে চাইছি। গা ছেড়ে দিয়েছিল, সেটা বললেই বোধহয় ভালো হয়, যে আগামী মানে আন্দোলন হইলেও 3 বছর পরে 4র্থ বছর বা শেষ বছরে গিয়ে আন্দোলন হয়, এটাই তো আসলে আমরা রেওয়াজ দেখেছি। তো ওই রকম একটা গা ছাড়া ভাব আসলে চলে এসেছিল। তো এই কমপ্লেসেন্সির কারণেই তখন অনেকে বলেছে যে এই সরকার টিকবে না, কিন্তু আমরা মিলাতে পারিনি। তো পরবর্তীতে মিলাতে গিয়ে আমরা যেটা দেখেছি যে এটা আসলে এই প্রক্রিয়াটা শুরু হয় 2019 থেকে। মেটিকুলাস ডিজাইনটি আপনি বলছেন 2019 থেকে শুরু হয়েছে। 2019 থেকে, কারণ এটি যারা এই 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 যে ডিপ স্টেট যেটা বলা হয়, এই কথিত ডিপ স্টেট, এইটা তো অফিসিয়াল কিছু না, অফিসিয়াল না আবার অফিসিয়াল। এই প্রসেসটা তো শুরু হয়েছে 2006 থেকে। আমরা দেখেছি 7-8 এটা ফেল করলো। ফেল করার পর তারা দেখেছে এবং তারা চিন্তা করেছে যে যেহেতু আওয়ামী লীগ সরকারের পরিবর্তন করতে হবে, সেই সরকারকে তারা মনে করেছিল যে 18-তে এই সরকার পরিবর্তন হয়ে যাবে 18-র ইলেকশনের মাধ্যমে। তো 18-র ইলেকশনে এই সরকার দেখলো যে এই সরকারকে ইলেকশনের মাধ্যমে মানে এই সরকারকে আউট করা সম্ভব নয়। এবং তাদের এই ডিপ স্টেট তাদের গবেষণায় এবং তাদের পর্যবেক্ষণে দেখেছিল, এবং তাদের লোক তো নানা স্তরে ছড়ানো ছিটানো ছিলই, দেখেছিল যে এইটা যদি অর্থাৎ রাজনৈতিক দলের পক্ষে সরকারের পতন ঘটানো, আন্দোলন করে মানে অর্থাৎ কনভেনশনাল ওয়েতে সরকারের পতন ঘটানো ও কনভেনশনাল মুভমেন্টের মাধ্যমে সরকারের পতন ঘটানো সম্ভব না। তো সেই কারণেই তারা দেখলো যে দুটো আন্দোলনকে তারা আসলে টেস্ট কেস হিসেবে নিয়েছিল। একটা হলো আপনার মনে আছে নিরাপদ সড়ক আন্দোলন, যখন সরকারকে বেশ বেকায়দায় ফেলে দিয়েছিল, এবং পরবর্তীতে 2018 সালের কোটা আন্দোলন। তখনই এই ডিপ স্টেট তারা ডিপ স্টেট এবং ডিপ স্টেটের যারা এজেন্ট বাংলাদেশে আছে, তারা তারা একটা সিদ্ধান্তে উপনীত হয় যে যদি কোনো কিছু করতে হয় অর্থাৎ পরিবর্তন ঘটাতে হলে এটা ছাত্রদেরকে, তরুণদেরকে কাজে লাগাতে হবে। তো সেই লক্ষ্যেই তারা আগে থেকেই যেহেতু তাদের এই তরুণদের তারা, এবং ততদিনে বৈশ্বিকভাবে অনেকগুলো কালার রেভলিউশন হয়ে গেছে, কালার হয়ে গেছে।